স্বপ্নরাজ্য গোয়া। গোয়া নামটা মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য নাম না জানা সমুদ্র সৈকত, নীল সমুদ্রের ধারে সূর্যাস্ত, রাতভর আলো গান আনন্দ মিলিয়ে রাতের এক উজ্জ্বল জীবন আর এক রাস মুক্ততা। জীবনে একবার হলেও গোয়া ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখেননি এমন বাঙালি পাওয়া সত্যিই কঠিন। কারোর কাছে গোয়া পার্টি ডেস্টিনেশন, আবার কারোর কাছে শান্তিতে সময় কাটানোর সেরা গন্তব্য। আসলে গোয়া কেবল একটা জায়গা নয়, গোয়া আসলে একটা অনুভূতি, একটা স্বপ্নের গন্তব্য। চলুন একসাথে 5 রাত 6 দিনে ঘুরে দেখি রঙিন স্বপ্নরাজ্য গোয়াকে। এই ভিডিওটিতে থাকছে আপনারা গোয়া কখন আসবেন, কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, গাড়ির খরচ কেমন, কোথায় কোথায় ঘুরবেন এবং সম্পূর্ণ ট্যুরটিতে আপনাদের কেমন খরচ হতে পারে এ বিষয়ে যাবতীয় তথ্য। প্রায় সারা বছরই গোয়া যাওয়া যায়, তবে অক্টোবর থেকে মার্চ মাস হলো গোয়া যাওয়ার সেরা সময়। এই সময় গোয়ার আবহাওয়া থাকে সব থেকে আরামদায়ক, পরিষ্কার আকাশ, শান্ত সমুদ্র আর মনোরম পরিবেশ, সব মিলিয়ে গোয়া তখন নিজের সেরা রূপে ধরা দেয়। তবে গোয়ার উজ্জ্বল প্রাণবন্ত রূপকে এবং ফেস্টিভ ভাইবকে উপভোগ করতে হলে আপনাদের আসতে হবে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে। এই সময় ক্রিসমাস, নিউ ইয়ার সেলিব্রেশন ও নানান রকম কার্নিভাল গোয়াকে আলাদা রঙে রাঙিয়ে তোলে। বিচ পার্টি, নাইট লাইফ, মিউজিক, আলো সব মিলিয়ে গোয়া তখন এক আলাদা জগৎ। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসই হলো গোয়ার পিক সিজন। এই সময়টায় ভিড় ও খরচ দুটোই তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে। আর যারা ভিড় পছন্দ করেন না এবং তুলনামূলকভাবে কম খরচে গোয়া ঘুরতে চান কিন্তু আবহাওয়ার সাথে কোনো আপোষ করতে চান না, তাদের জন্য ফেব্রুয়ারি থেকে মার্চ মাস হলো গোয়া ঘোরার সেরা সময়। আর যারা বাজেট ট্রিপ করতে চান তাদের জন্য গোয়া ঘোরার সেরা সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস। এই সময়টা গোয়ার অফ সিজন। এই সময় গোয়াতে যেমন ভিড় কম থাকে, তেমনি হোটেল ও ফ্লাইটের দামও অনেকটাই কম থাকে। তবে এপ্রিল থেকে মে মাসে গোয়াতে প্রচণ্ড গরম থাকায় দিনের বেলায় বাইরে বেরোনো খুবই কষ্টকর হয়ে যায়। আর জুন থেকে সেপ্টেম্বর মাসে বর্ষার আধিক্য থাকায় সমস্ত ওয়াটার স্পোর্টস ও বিচ অ্যাক্টিভিটি বন্ধ থাকে। তবে যারা প্রকৃতিপ্রেমী আর গোয়ার শান্ত সবুজ রূপকে উপভোগ করতে চান তারা গোয়া ঘোরার জন্য বর্ষাকালকে বেছে নিতে পারেন। গোয়া আপনারা ট্রেনে কিংবা ফ্লাইটে করে যেতে পারেন। সবার প্রথমেই আসি ট্রেনের কথায়। গোয়ার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো ভাস্কো দা গামা এবং মাডগাঁও। আপনারা যদি সাউথ গোয়া থেকে আপনাদের গোয়া ভ্রমণ শুরু করতে চান তাহলে আপনাদের নামতে হবে মাডগাঁও রেলওয়ে স্টেশনে। আর যদি আপনারা নর্থ গোয়া থেকে আপনাদের গোয়া ভ্রমণ শুরু করতে চান তাহলে আপনাদের নামতে হবে ভাস্কো দা গামা রেলওয়ে স্টেশনে। কলকাতা থেকে গোয়া যাওয়ার জন্য একটি মাত্র ট্রেন আছে, যা হলো 18047 অমরাবতী এক্সপ্রেস। শালিমার স্টেশন থেকে রাত 11টা 15 মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করে আর প্রায় 40 থেকে 41 ঘন্টা পরে তৃতীয় দিন বিকেল 3:30 থেকে 4টের মধ্যে ট্রেনটি মাডগাঁও হয়ে ভাস্কো দা গামা স্টেশনে পৌঁছায়। এই ট্রেনটি শালিমার স্টেশন থেকে প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার এই 4 দিন চলে। 40 থেকে 41 ঘন্টার একটা লং জার্নি কভার করলেও এই ট্রেনে কোনো প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই, তবে সাইড প্যান্ট্রি বা ক্যাটারিং থেকে আপনারা খাবার নিতে পারেন। এই ট্রেনের বিভিন্ন শ্রেণীর ভাড়ার ডিটেলস রইল স্ক্রিনে। অমরাবতী এক্সপ্রেসের এই 40 থেকে 41 ঘন্টার লম্বা জার্নির ক্লান্তি মুহূর্তের মধ্যে দূর হয়ে যায় দুধসাগর ওয়াটারফলের অপূর্ব নৈসর্গিক রূপ দেখে। এবার আসি ফ্লাইটের কথায়। গোয়াতে 2টি এয়ারপোর্ট আছে।
যার মধ্যে একটি হলো ডাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা সাউথ গোয়াতে অবস্থিত, আর অপরটি হলো মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা নর্থ গোয়াতে অবস্থিত। আপনারা যদি সাউথ গোয়া থেকে আপনাদের গোয়া ভ্রমণ শুরু করতে চান, তাহলে কলকাতা থেকে ডাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টিকিট কাটতে পারেন। আর যদি নর্থ গোয়া থেকে আপনাদের গোয়া ভ্রমণ শুরু করতে চান, তাহলে কলকাতা থেকে মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টিকিট কাটতে পারেন। এতে আপনাদের হোটেল অবধি যেতে গাড়ি ভাড়া এবং সময় দুটোই কম লাগবে। কলকাতা থেকে প্রতিদিনই বেশ কিছু ফ্লাইট ছাড়ে গোয়ার উদ্দেশ্যে, আর 2099 কিলোমিটার দূরত্ব মাত্র 2.5 থেকে 3 ঘন্টায় অতিক্রম করে যা পৌঁছে যায় গোয়াতে। ফ্লাইটের ফেয়ার এক্ষেত্রে 6,000 টাকা থেকে 12,000 টাকার মতো হয়ে থাকে। তবে ফ্লাইটের ফেয়ার সিজন অনুসারে কম বেশি হয়ে থাকে। যেমন পিক সিজন অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে গোয়ার ফ্লাইটের ফেয়ার অনেকটা বেশি থাকে। তেমনি অফ সিজন অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে গোয়ার ফ্লাইটের ফেয়ার অনেকটাই কম থাকে। গোয়া পৌঁছে স্টেশন বা এয়ারপোর্ট থেকে হোটেল অবধি যাওয়ার জন্য আপনারা যেরকম গাড়ি বুক করে যেতে পারবেন, তেমনি স্কুটি বা বাসে করেও নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন। তবে গোয়াতে ওলা বা উবের চলে না। এখানে গোয়া মাইলস অ্যাপ দিয়ে আপনারা ক্যাব বুক করতে পারবেন। গাড়ি বুক করে হোটেল অবধি পৌঁছাতে মোটামুটি 1500 থেকে 3,500 টাকার মতো লেগে থাকে। তবে এয়ারপোর্ট থেকে আপনাদের হোটেল বা গন্তব্যের দূরত্বের উপরে গাড়ির ভাড়া নির্ভর করে, তাই ভাড়া কিছু কম বেশিও হতে পারে। বাসে যেতে হলে প্রথমে একটি বাস ধরে আপনাদের পৌঁছাতে হবে পাঞ্জিম বাস স্ট্যান্ড। পাঞ্জিম বা পানাজি সেন্ট্রাল গোয়াতে অবস্থিত এবং গোয়ার রাজধানী। পাঞ্জিম বাস স্ট্যান্ড থেকে গোয়ার সব জায়গার বাস পাওয়া যায়। এই বাসে করেই আপনারা যে অঞ্চলে হোটেল নিয়েছেন সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এছাড়াও আপনাদের কাছে লাগেজ কম থাকলে আপনারা স্কুটি নিয়েও এয়ারপোর্ট বা স্টেশন থেকে হোটেল অবধি পৌঁছাতে পারেন এবং খুব কম খরচে ঘুরে দেখতে পারেন গোয়াকে। স্কুটি ভাড়া পার ডেতে 300 থেকে 600 টাকার মতো হয়ে থাকে। স্কুটি রেন্টে নিতে হলে লাইসেন্স এবং ফটো আইডি কার্ড লাগে। আর স্কুটি নেওয়ার সময় অবশ্যই স্কুটির একটি ভিডিও বানিয়ে নেবেন, যাতে কোনো পুরনো ড্যামেজ বা স্ক্র্যাচ আছে কিনা তার প্রমাণ থাকে। এবার আসি আমাদের কথায়। আমরা ডিসেম্বর মাসের 10 তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুপুর 12টা 5 মিনিটের ফ্লাইট ধরে যাত্রা শুরু করি, আর মাত্র 2 ঘন্টা 40 মিনিটেই পৌঁছে যাই গোয়াতে। এই সম্পূর্ণ ট্যুরটি আমরা ট্যুর পিকার্সের সঙ্গে করেছিলাম, আর গোয়া টু গোয়া ট্যুর প্যাকেজটি নিয়েছিলাম। তাই এয়ারপোর্টে পৌঁছে তাদের অ্যারেঞ্জ করা গাড়িতে করেই আমরা রওনা দিলাম নর্থ গোয়ার কালাঙ্গুটের আমাদের হোটেলের উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল 40 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লেগেছিল 1 ঘন্টা মতো। আমার মতো আপনারাও যারা ঘুরতে ভালোবাসেন আর একদম শেষ মুহূর্তে এসে ট্যুর প্ল্যান করেন, তারা কোনো রিলায়েবল ট্রাভেল এজেন্সির সঙ্গে ট্যুর প্ল্যান করতে পারেন। এক্ষেত্রে আপনাদের ট্যুর অনেকটা হ্যাসেল ফ্রি ও স্মুথ হবে। ট্যুর পিকার্স এইরকমই একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি। তাদের সাথেই আমরা 5 রাত 6 দিনে ঘুরে দেখেছিলাম গোয়ার বিভিন্ন জায়গা। গোয়াতে আপনারা আপনাদের বাজেট ও চাহিদা অনুযায়ী বিচের সামনে বা বিচ থেকে একটু দূরে স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম ক্যাটাগরির প্রচুর হোটেল পেয়ে যাবেন। এক্ষেত্রে বলে রাখি, বিচের একদম সামনের হোটেলগুলির ভাড়া তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়ে থাকে। যারা গোয়ার প্রাণবন্ত উজ্জ্বল রূপকে উপভোগ করতে চান আর স্বাদ নিতে চান গোয়ার পার্টি, হুল্লোড় ও নাইট লাইফের, তারা বেছে নিতে পারেন নর্থ গোয়াকে। আর নর্থ গোয়াতে থাকতে পারেন বাগা, ক্যালাঙ্গুটে ও আঞ্জুনাতে। আর যারা গোয়ার শান্ত নিরিবিলি পরিবেশে রিল্যাক্স করতে চান আর প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে চান, তারা থাকার জন্য বেছে নিতে পারেন সাউথ গোয়াকে। আর সাউথ গোয়াতে থাকতে পারেন পালোলেম, আগন্ডা, ভার্কা বা কোলবাতে। আমরা গোয়া গেছিলাম ডিসেম্বর মাসে, অর্থাৎ ফেস্টিভ সিজনে। তাই আমাদের জন্য ট্যুর পিকার্স কালাঙ্গুট বিচের একদম সামনে একটি প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল পেনিনসুলা বিচ রিসর্টে থাকার ব্যবস্থা করেছিল। এই হোটেলটি যেমন সুন্দর ছিল, তেমনই সুন্দর সাজানো গোছানো ছিল এর রুমগুলি, যেখানে সব মডার্ন ফেসিলিটিস অ্যাভেলেবেল ছিল। আর তার সাথে ছিল রুমের ব্যালকনি থেকে দারুণ সুন্দর ভিউ। প্রথম দিনে আপনারা গোয়া পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পায়ে হেঁটে ঘুরে দেখে নিন কালাঙ্গুট বিচ ও কালাঙ্গুট বিচ মার্কেট।
আমাদের হোটেল থেকে বিচে যাওয়ার রাস্তাটিতেই রয়েছে বিচ মার্কেট। আপনারা চাইলে এখান থেকে শপিংও করতে পারেন। মার্কেটে বেশ কিছুটা সময় কাটিয়ে একেবারে চলে আসুন কালাঙ্গুট বিচে। আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে বিচ যেতে সময় লাগে মাত্র 4 মিনিট। কালাঙ্গুট বিচ গোয়ার জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম। দীর্ঘ সোনালী বালির তটরেখা, দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর রোদের আলোয় ঝিলমিল করা ঢেউ, সব মিলিয়ে এই সমুদ্র সৈকতের একটা আলাদা সৌন্দর্য আছে। সূর্য ডোবার সাথে সাথে কালাঙ্গুট একেবারে অন্য রূপে সেজে ওঠে। লাইট, মিউজিক, মানুষের উচ্ছ্বাসে ভরপুর এ যেন এক অন্য জগৎ। আপনারা চাইলে সমুদ্রের ধারে থাকা আলো ঝলমলে শ্যাকগুলি থেকে হালকা খাবার দাবার নিয়ে সন্ধেটা দারুণভাবে এনজয় করতে পারেন। বিচে বেশ অনেকটা সময় কাটিয়ে ফিরে আসুন হোটেলে, আর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ডিনার করে নিন। এখানে আপনাদের বলে রাখি, আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে কেবলমাত্র ব্রেকফাস্ট ও ডিনার ইনক্লুডেড ছিল, লাঞ্চ কিন্তু ইনক্লুডেড নয়। আপনারা চাইলে লাঞ্চ বা স্ন্যাক্স হোটেলের রেস্টুরেন্ট থেকে নিয়ে নিতে পারেন। এই হোটেলের খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন গোয়াকে ঘুরে দেখতে। ভ্রমণের সুবিধার জন্য আমরা গোয়াকে 3টি ভাগে ভাগ করে নেব: নর্থ গোয়া, সাউথ গোয়া ও ওল্ড গোয়া। দ্বিতীয় দিন আমরা ঘুরে দেখব ওল্ড গোয়াকে। কালাঙ্গুট থেকে ওল্ড গোয়ার দূরত্ব মাত্র 23 কিলোমিটার। গাড়িতে করে যা পৌঁছাতে সময় লাগে 40 থেকে 45 মিনিটের মতো। এখানে আপনাদের বলে রাখি, আপনারা যেই গাড়িতে করে গোয়াতে ঘুরবেন সেটি সকাল থেকে বিকেল 6টা অবধি আপনাদের জন্য অ্যালোকেট করা থাকবে। তাই চেষ্টা করবেন ব্রেকফাস্ট করে সকাল সকাল সাইট সিইংয়ে বেরিয়ে যাওয়ার, কারণ বিকেল 6টার মধ্যে গাড়ি আপনাদের হোটেলে ড্রপ করে দেবে। সেক্ষেত্রে লেট করে বেরোলে আপনাদের কিছু কিছু স্পট মিস হয়ে যেতে পারে। সবার প্রথমেই আমরা চলে গেলাম কোকো বিচে। এই কোকো বিচ শুধু শান্ত সমুদ্র আর নরম বালির জন্য বিখ্যাত নয়, এখানকার সব থেকে বড় আকর্ষণ হলো ডলফিন স্পটিং বোট ট্রিপ। জনপ্রতি 400 টাকার বিনিময়ে আপনারা এই বোট ট্রিপটি করতে পারেন। এখানে ডলফিন দেখার পাশাপাশি আপনারা দেখতে পাবেন মিলিনিয়ার্স প্যালেস, সেন্ট্রাল জেল, আগুয়াডা ফোর্ট ও লাইট হাউস। প্রায় 1 ঘন্টার এই বোট ট্রিপটি অবশ্যই করবেন। সমুদ্রের মাঝে ডলফিন দেখার এই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। এই বোট ট্রিপের টিকিট ক্যাশ দিয়ে নিতে হবে, এখানে অনলাইন পেমেন্ট হয় না। বোট রাইড করে ফিরে আসার সময় ঘুরে দেখতে পারেন এখানকার বিচ মার্কেটটিও। আপনাদের বলে রাখি, কোনো জায়গার এন্ট্রি টিকিটস বা অ্যাক্টিভিটির খরচ প্যাকেজের সাথে ইনক্লুডেড নয়। এই খরচগুলি আপনাদের নিজেদেরকেই বহন করতে হবে। মার্কেট ঘুরে অটল সেতু হয়ে রওনা দিন ওল্ড গোয়ার উদ্দেশ্যে। আর সবার প্রথমেই দেখে নিন সেন্ট আগাস্টিন টাওয়ার। এটি মূলত একটি 46 মিটার উঁচু বেল টাওয়ার, যা সেন্ট অগাস্টিন চার্চের অংশ হিসেবে নির্মিত হয়েছিল। এই ধ্বংসপ্রাপ্ত টাওয়ারটি 1602 সালে অগাস্টিনিয়ান সন্ন্যাসীদের দ্বারা নির্মিত হয়েছিল। পুরো চার্চটিতে আগে 4টি বিশাল টাওয়ার ছিল, কিন্তু সময়, প্রাকৃতিক ক্ষয়, অবহেলা ও পরিত্যক্ত অবস্থার কারণে ধীরে ধীরে পুরো কাঠামোটি ধ্বংস হয়ে যায়। বর্তমানে এই একটি মাত্র টাওয়ার অবশিষ্ট রয়েছে। এই টাওয়ারটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে প্রোটেক্টেড হেরিটেজ মনুমেন্ট হিসেবে সংরক্ষিত হয়েছে। সেন্ট আগাস্টিন টাওয়ার দেখে চলে গেলাম ব্যাসিলিকা অফ বোম জেসাসে। এটি গোয়া তথা ভারতের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে অন্যতম। এটি পর্তুগিজ বারোক স্থাপত্যের একটি অনন্য নিদর্শন, যা 1605 সালে নির্মিত হয়েছিল। এই চার্চে সোসাইটি অফ জেসাসের কো-ফাউন্ডার সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মরদেহ একটি রূপার কফিনে সংরক্ষিত রয়েছে। চার্চে খানিকটা সময় কাটিয়ে রাস্তা পার হয়ে চলে আসুন সে ক্যাথিড্রাল ও আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। সে ক্যাথিড্রাল গোয়ার একটি ঐতিহাসিক গির্জা, যা পর্তুগিজ স্থাপত্য শৈলীতে নির্মিত। এটি এশিয়ার অন্যতম বৃহৎ ক্যাথিড্রাল হিসেবে পরিচিত। সে ক্যাথিড্রালের একদম পাশেই আছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এই মিউজিয়ামে গোয়ার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের নানান নিদর্শন সংরক্ষিত রয়েছে। যারা ইতিহাস, শিল্পকলা, ভাস্কর্য ভালোবাসেন তারা জনপ্রতি 10 টাকার বিনিময়ে ঘুরে দেখতে পারেন এই মিউজিয়াম ঘুরে এবারে চলে আসুন পাঞ্জিমে। এখানে দেখে নিন বিখ্যাত পাঞ্জিম চার্চ বা আওয়ার লেডি অফ দ্য ইম্যাকুলেট কনসেপশন চার্চ।
এই চার্চটি পাঞ্জিম শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত, যা 1541 সালে নির্মিত হয়েছিল এবং এই চার্চটি গোয়ার প্রথম চার্চ। চার্চের পরে দেখে নিন পাঞ্জির বিখ্যাত ফন্টেনিয়াস বা পর্তুগিজ কলোনি। ফন্টেনিয়াস হলো পাঞ্জিম শহরের সবথেকে রঙিন ও ঐতিহাসিক এলাকা, যা লিটল ল্যাটিন কোয়ার্টার অফ গোয়া নামেও পরিচিত। এখানকার রং বেরঙের বাড়িগুলি দেখলে নিমেষেই মন ভালো হয়ে যায়। ভীষণ রঙিন আর ফটোজেনিক এই জায়গাটি। পর্তুগিজ কলোনি ঘুরে এবারে কোনো একটি ভালো রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে নিন। আমরা আমাদের এই দিনের লাঞ্চ সেরেছিলাম দ্য ফিশার্সম্যান ওয়ার্ফ রেস্টুরেন্ট থেকে। লাঞ্চের পর ঘুরে নিন গোয়ার সব থেকে রোম্যান্টিক ও ঐতিহাসিক জায়গা ডোনা পাওলা। মান্ডবী নদী ও জুয়ারি নদীর মোহনার কাছে অবস্থিত এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কথিত আছে গোয়ার পর্তুগিজ গভর্নরের মেয়ে ডোনা পাওলা ডি মেনেজেস প্রেমের বেদনায় এই জায়গা থেকে সমুদ্রে ঝাঁপ দেন এবং তারপর থেকেই এই জায়গার নাম হয় ডোনা পাওলা। ডোনা পাওলাতে বহু হিন্দি চলচ্চিত্রের শুটিং হয়েছে, যার মধ্যে অন্যতম হল সিংঘাম। জনপ্রতি 50 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা ঘুরে দেখতে পারেন ডোনা পাওলা। এখানে চাইলে আপনারা মজা নিতে পারেন বিভিন্ন ওয়াটার স্পোর্টসেরও। ডোনা পাওলা ঘুরে এবারে দেখে নিন গোয়ার জনপ্রিয় মিরামার বিচ। পাঞ্জিম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে মান্ডবী নদী ও আরব সাগরের সংযোগস্থলে এই বিচটি শান্ত জলরাশি ও বিস্তীর্ণ বালুকা বেলার জন্য বিখ্যাত। এখান থেকে দেখা সূর্যাস্তের রূপ আজীবন মনে রাখার মতো। চাইলে এখান থেকেও আপনারা ডলফিন স্পটিং বোট রাইড বা ক্রুজ রাইড করতে পারেন। দ্বিতীয় দিনের সাইট সিইং শেষ করে হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে সন্ধেটা কাটান একেবারে নিজের মতো করে। চাইলে পায়ে হেঁটে ঘুরে আসতে পারেন বিচ থেকে বা বিচ মার্কেট থেকে। কিছুটা সময় বিচে কাটিয়ে ফিরে আসুন হোটেলে আর ডিনার করেই শুয়ে পড়ুন। তৃতীয় দিন একদম সকাল সকাল বেরিয়ে পড়ুন দুধসাগর ওয়াটারফলের উদ্দেশ্যে। কালাঙ্গুর থেকে দুধসাগরের দূরত্ব প্রায় 84 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। দুধসাগর ওয়াটারফল আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল না, আমরা আলাদা করে এটি অ্যাড করেছিলাম। এক্ষেত্রে গাড়িতে আমাদের লেগেছিল 4,500 টাকা। আমাদের মতো আপনারাও যদি দুধসাগর ওয়াটারফল দেখতে যেতে চান, তাহলে গাড়ির জন্য আপনাদেরই পে করতে হবে। ওয়াটারফলে যাওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমোদিত জিপ ভাড়া করেই যেতে হয়। দুধসাগর ওয়াটারফলে আসার দিন একদম সকাল সকাল টিকিট কাউন্টারে পৌঁছে যাবার চেষ্টা করবেন, কারণ বেলা বাড়ার সাথে সাথে টিকিট কাউন্টারে ভিড়ও বাড়তে থাকে। আপনারা চাইলে জিপ রিজার্ভ করেও ওয়াটারফলে যেতে পারেন, সেক্ষেত্রে জিপ পিছু লাগে 4,200 টাকা এবং ফরেস্ট এন্ট্রি গেটে ফরেস্ট এন্ট্রি ফি হিসেবে লাগে জনপ্রতি 249 টাকা। আমরা শেয়ার জিপে করে গেছিলাম, যেখানে জিপের জন্য আমাদের লেগেছিল জনপ্রতি 600 টাকা এবং জাঙ্গল এন্ট্রি ফি হিসেবে লেগেছিল জনপ্রতি 249 টাকা। অর্থাৎ জনপ্রতি 849 টাকা দিয়ে শেয়ার জিপে করে আমরা রওনা দিলাম জলপ্রপাতের উদ্দেশ্যে। জিপের টিকিট আপনাদের ক্যাশ দিয়ে নিতে হবে, এখানে অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা নেই। তবে জিপে ওঠার আগে লাইফ জ্যাকেট নিতে একেবারেই ভুলবেন না। টিকিট কাটার সময় এবং ফরেস্ট এন্ট্রি গেটে ফটো আইডি কার্ড চেক করা হয়, তাই দুধসাগর ওয়াটারফল আসার দিন অবশ্যই সাথে করে ফটো আইডি কার্ড নিয়ে আসবেন। বর্ষার সময় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে জলের স্রোত বেশি থাকায় দুধসাগর ওয়াটারফল ভিজিট পর্যটকদের জন্য বন্ধ থাকে। ঘন জঙ্গল ও ছোট ছোট নদী পার করে প্রায় 45 মিনিটে 10 থেকে 12 কিলোমিটার রাস্তা পার হয়ে অবশেষে পৌঁছালাম ওয়াটারফল পার্কিংয়ে। এখান থেকে বেশ কিছুটা পাথুরে রাস্তা পেরিয়ে অবশেষে দেখা মিলল দুধসাগর ওয়াটারফলের। ওয়াটারফল ঘোরার জন্য 1.5 ঘন্টা করে সময় ধার্য করা থাকে এবং 1.5 ঘন্টা পরে ওই একই জিপে করে আপনারা ফিরে যাবেন। তাই জিপ থেকে নামার সময় জিপের নাম্বার অবশ্যই লিখে নেবেন। চাইলে আপনারা এখানে স্নানও করতে পারেন। এখানে পুরুষ ও মহিলাদের জন্য বেশ কিছু চেঞ্জিং রুম ও ওয়াশরুম রয়েছে। দুধসাগর ওয়াটারফল ভারতের বিখ্যাত সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। এটি গোয়া ও কর্ণাটক রাজ্যের সীমানায় ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত। দুধসাগর ওয়াটারফলের উচ্চতা প্রায় 310 মিটার। এই জলপ্রপাতকে দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের বুক চিরে নেমে আসছে দুধের স্রোত, তাই এই জলপ্রপাতের নাম দুধসাগর।
অপূর্ব সুন্দর এই জলপ্রপাতের রূপকে আস্বাদন করে ফিরে আসুন এন্ট্রি গেটে এবং সেখান থেকে সোজা চলে আসুন কোনো ভালো গোয়ান রেস্টুরেন্টে। এই দিন লাঞ্চের স্বাদ নিতে পারেন লোভনীয় কিছু গোয়ান খাবারের। লাঞ্চ সেরে বিকেলের মধ্যে ফিরে আসুন হোটেলে, আর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে চলে যান গোয়ার নাইট লাইফ এনজয় করতে টিটোস লেনে। টিটোস লেন মূলত বাগা বিচের একদম পাশে। এখানে ফ্রাইডে থেকে সানডে পর্যন্ত দারুণ বিচ পার্টি হয়। ফেস্টিভ সিজনে গোয়ার বিচ পার্টি এবং নাইট লাইফ এক্সপিরিয়েন্স করতে চাইলে বাগা বিচ এবং টিটোস লেনে অবশ্যই একবার আসবেন। রাত নামলেই বাগা বিচ সহ এই টিটোস লেন হয়ে ওঠে গোয়ার উৎসবের প্রাণকেন্দ্র। রঙিন আলো, লাউড মিউজিক, মানুষের উচ্ছ্বাস আর কোলাহল সব মিলিয়ে গোয়ার এই রূপ যেন স্বপ্নের মতো ঝলমল করে। নর্থ গোয়ার বাগা এবং কালাঙ্গুট মূলত তার নাইট লাইফ এবং বিচ পার্টির জন্যই বিখ্যাত। আপনারা চাইলে বিচের ধারের কোনো শ্যাক থেকে স্ন্যাক্স নিয়ে সন্ধেটা উপভোগ করতে পারেন। একটা দুর্দান্ত রঙিন সন্ধে কাটিয়ে হোটেলে ফিরে ডিনার করেই শুয়ে পড়ুন। চতুর্থ দিন সকালে তৈরি হয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ুন নর্থ গোয়াকে ঘুরে দেখতে। সবার প্রথমেই চলে আসুন পারা রোডে। পারা নর্থ গোয়ার মাপুসা শহরের কাছে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। পারা রোড গোয়ার সব থেকে সুন্দর রাস্তাগুলির মধ্যে অন্যতম। দুপাশে সারিবদ্ধ নারকেল গাছ আর মাঝে এই দীর্ঘ রাস্তা। এই রাস্তার ওপর দিয়ে হাঁটলে মনে হয় প্রকৃতি যেন ধীরে ধীরে গল্প বলছে। এখানেই ডিয়ার জিন্দেগি সিনেমার শুটিং হয়েছিল। আপনারা চাইলে এখানে সাইকেল রেন্টে নিয়ে চালাতে পারেন। সাইকেল পিছু এক্ষেত্রে লাগে 300 থেকে 500 টাকার মতো। পারা রোড ঘুরে চলে আসুন আঞ্জুনা বিচে। আঞ্জুনা বিচ গোয়ার উত্তর উপকূলে অবস্থিত অন্যতম ফেমাস বিচ। সাদা বালি ও নীল সমুদ্রের জলের সঙ্গে নারকেল গাছের ছায়ায় ভরা একটি শান্ত সমুদ্র সৈকত এই আঞ্জুনা। এখানে আপনারা যেমন সমুদ্র স্নান করতে পারেন, তেমনি ওয়াটার স্পোর্টসও এনজয় করতে পারেন। তবে আঞ্জুনা বিচের বিশেষ আকর্ষণ হলো এখানকার ফ্লে মার্কেট, যা প্রতি বুধবার বসে। এই মার্কেটে স্থানীয় হস্তশিল্প, পোশাক ও গয়নার বিভিন্ন দোকান থাকে। আঞ্জুনা বিচের পরে ঘুরে নিন ওয়াগাটোর বিচ। এই বিচের সৌন্দর্যও অসাধারণ। ওয়াগাটোর বিচ মূলত বিখ্যাত অসাধারণ সুন্দর সানসেট ভিউর জন্য। এই সমুদ্র সৈকত থেকে দেখা সূর্যাস্তের অপরূপ রূপ সারা জীবন মনে রাখার মতো। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সূর্যের আলো মিশে এক স্বপ্নময় দৃশ্য সৃষ্টি করে, যা চোখকে মন্ত্রমুগ্ধ করে। এই বিচ থেকে চাপোরা ফোর্টের কিছুটা অংশ দেখা যায়। বিচে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে আসুন চাপোরা ফোর্টে। চাপোরা ফোর্ট একটি প্রাচীন ভগ্নপ্রায় পর্তুগিজ দুর্গ। 1617 সালে পর্তুগিজ শাসকদের দ্বারা সমুদ্র উপকূলে এই দুর্গ গড়ে তোলা হয়েছিল মূলত প্রতিদ্বন্দ্বী রাজ্য ও জলদস্যুদের আক্রমণ থেকে নিরাপত্তার জন্য। পাহাড়ের উপর অবস্থানরত এই দুর্গের প্রাচীর ও গেট আংশিকভাবে সংরক্ষণ করা হচ্ছে। এখান থেকে ওয়াগাটোর বিচের এক অসাধারণ ভিউ পাওয়া যায়। এই ফোর্ট থেকে অসাধারণ সুন্দর সূর্যাস্ত দেখা যায়। দিল চাহতা হে সিনেমার একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই চাপোরা ফোর্টে। রাস্তা থেকে বেশ অনেকগুলি সিঁড়ি পেরিয়ে এই ফোর্টে উঠতে হয়, তাই বয়স্ক মানুষ বা যাদের পায়ে সমস্যা আছে তাদের এই ফোর্টে না ওঠাই ভালো। চাপোরা ফোর্ট ঘুরে দুপুরের লাঞ্চটা সেরে নিন ভালো কোনো রেস্টুরেন্ট থেকে। আমরা ফিশ ডেক নামের এই রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। লাঞ্চের পরে সোজা চলে আসুন আগুয়াডা ফোর্টে। আগুয়াডা ফোর্ট 1612 সালে নির্মিত একটি ঐতিহাসিক পর্তুগিজ দুর্গ, যা আরব সাগর ও মান্ডবী নদীর তীরে সিঙ্কুইরিম সৈকতে অবস্থিত। ডাচ ও মারাঠাদের আক্রমণ থেকে পর্তুগিজ উপনিবেশকে রক্ষার জন্য এবং জাহাজে মিষ্টি জল সরবরাহের জন্য এখানে এই ওয়াটার রিজার্ভার বসানো হয়েছিল। এই দুর্গের অন্যতম আকর্ষণ হলো লাইট হাউস। এছাড়াও এখানে একটি পুরনো কারাগারও আছে। পর্তুগিজ ভাষায় আগুয়াডা কথার অর্থ হলো জল। এই ফোর্ট সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। আপনারা জনপ্রতি 25 টাকা দিয়ে টিকিট কেটে ঘুরে দেখতে পারেন এই ঐতিহাসিক ফোর্টটিকে। এবারে ঘুরে দেখে নিন আগুয়াডা ফোর্টের একদম কাছে অবস্থিত সিনকুইরিম বিচ। এই সমুদ্র সৈকত মূলত তার সোনালী বালি, পরিষ্কার নীলচে সবুজ জল এবং প্যারাসেলিং ও জেটস্কির মতো রোমাঞ্চকর ওয়াটার স্পোর্টসের জন্য পরিচিত।
বাগা বা কালাঙ্গুট বিচের থেকে অনেক কম ভিড় হওয়ায় এই বিচটি সময় কাটানোর জন্য আদর্শ। এখান থেকেও দারুণ সুন্দর সূর্যাস্তের রূপকে উপভোগ করতে পারবেন আপনারা। নর্থ গোয়াতে দারুণভাবে ঘুরে ফিরে আসুন হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে এই দিন সন্ধেবেলাতে চলে যেতে পারেন পাঞ্জিমে এবং এনজয় করতে পারেন মান্ডোভি নদীতে ইভিনিং ক্রুজ বা ডিনার ক্রুজ। ইভিনিং ক্রুজে জনপ্রতি 700 থেকে 1000 টাকার এন্ট্রি টিকিট কেটে আপনারা ক্রুজ রাইড এনজয় করতে পারেন, তবে এর সাথে খাবার বা ড্রিঙ্কস ইনক্লুডেড থাকে না। আর ডিনার ক্রুজের ক্ষেত্রে জনপ্রতি 2000 থেকে 2500 টাকায় আপনারা দারুণ সব খাবারের পাশাপাশি এনজয় করতে পারবেন এই ক্রুজ রাইডটি। যদিও আমরা এই ক্রুজ রাইডটি করিনি, আমরা আমাদের সন্ধেটা কাটিয়েছিলাম কালাঙ্গুট বিচে। একটা দারুণ সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করে ফিরে আসুন হোটেলে আর ডিনার করেই শুয়ে পড়ুন। পঞ্চম দিন সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ুন সাউথ গোয়াকে ঘুরে দেখতে। সবার প্রথমেই চলে আসুন সাউথ গোয়ার হিডেন জেম কাবো দে রামা। কালাঙ্গুট থেকে কাবো দে রামার দূরত্ব 66 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। খুব কম সংখ্যক লোকেরাই এই জায়গা সম্পর্কে জানেন, তাই এই জায়গায় ভিড়ও তুলনামূলকভাবে অনেকটাই কম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে এই রূপ দেখতে দেখতেই সময় কাটিয়ে দেওয়া যায়। এখান থেকে নীল সমুদ্র, সাদা বালুকা বেলা, সবুজ পাহাড় আর নারকেল গাছের সারিকে দেখে মনে হয় প্রকৃতি যেন নিজেই নিজের ছবি এঁকেছে। এখান থেকে বেশ কিছু সিঁড়ি পেরিয়ে সি বিচে যাওয়া যায়। এই বিচের নাম কানাগুইনিম বিচ, তবে স্থানীয় মানুষেরা একে কাবো দে রামা বিচ বলে থাকেন। এই বিচটি গোয়ার একটি লুকানো সুন্দর সৈকত, যেখানে শান্তি ও প্রকৃতির সৌন্দর্য একই সাথে উপভোগ করা যায়। বিচের ঠিক পাশেই রয়েছে একটি ছোট্ট লাগুন। আপনারা চাইলে বোট পিছু 500 টাকা দিয়ে এখানে কায়াকিং করতে পারেন। আধ ঘন্টার এই কায়াকিং এর এক্সপিরিয়েন্স একেবারে অন্যরকম ছিল। এখানে এলে কায়াকিং এর মজা নিতে কিন্তু একেবারে ভুলবেন না। কাবো দে রামা সি বিচের পরে এবারে চলে আসুন কাবো দে রামা ফোর্টে। কাবো দে রামা ফোর্ট দক্ষিণ গোয়ার একটি প্রাচীন ও ঐতিহাসিক দুর্গ, যা আরব সাগরের অপূর্ব দৃশ্য ও পৌরাণিক কাহিনীর জন্য পরিচিত। জনশ্রুতি অনুযায়ী ভগবান রামচন্দ্র বনবাসের সময় স্ত্রী সীতা ও ভাই লক্ষণের সঙ্গে এখানে কিছুকাল কাটিয়েছিলেন, তাই এই জায়গার নাম হয়েছে কাবো দে রামা বা কেপ অফ রামা। এটি কুনকলিম ও আগুন্ডা বিচের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই ফোর্টে আই কার্ড দেখিয়ে ঢুকতে হয় এবং ওনারা যে সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার নামের এন্ট্রি করবেন সেটি অবশ্যই মনে রাখবেন, কারণ বেরোনোর সময় ওই সিরিয়াল নাম্বারটি বলেই আপনাদের বেরোতে হবে। এই দুর্গের ভগ্ন প্রাচীর ও গির্জা আজও সেই সময়কার ইতিহাসের সাক্ষী হিসেবে রয়েছে। কাবো দে রামা ফোর্টের ঠিক নিচেই রয়েছে পেবেলস বিচ। গোয়ার অন্যান্য বালুকাময় সি বিচগুলির বিপরীতে হাজার হাজার মসৃণ ও রঙিন নুড়ি এবং ছোট ছোট পাথরে ভরা এই সি বিচটি প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে এই নির্জন শান্ত পেবেলস বিচ খুবই পছন্দের। পেবেলস বিচ দেখে ঘুরে নিন সাউথ গোয়ার অন্যতম জনপ্রিয় বিচ পালোলেম। এটি একটি অর্ধচন্দ্রাকৃতির সাদা বালির সৈকত। এখানে পর্যটকেরা সমুদ্র স্নানের পাশাপাশি কায়াকিং, ডলফিন স্পটিং এবং সানসেট ক্রুজ উপভোগ করতে পারেন। গোয়ার প্রায় সবকটি বিচ থেকেই অসাধারণ সুন্দর সানসেট দেখা যায়। এই বিচটিও তার ব্যতিক্রম নয়। সূর্যাস্তের সময় সমুদ্রের ধারে থাকা ছোট ছোট রেস্টুরেন্টে বসে খাবার বা পানীয় স্বাদ নিতে কিন্তু বেশ লাগবে। বিচ থেকে ফেরার পথেই ঘুরে দেখতে পারেন পালোলেম বিচ মার্কেট। চাইলে এখান থেকে শপিংও করে নিতে পারেন। হাতে বেশি সময় থাকলে সাউথ গোয়াতে আপনারা ঘুরে নিতে পারেন সালাউলিন ড্যাম। আমাদের হাতে সময় না থাকায় আমরা এই জায়গাটি ঘুরতে পারিনি। সাউথ গোয়াতে দারুণভাবে ঘুরে ফিরে আসুন হোটেলে। আজ যেহেতু এই ট্রিপের শেষ রাত, তাই হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন হোটেল লাগোয়া বিচ মার্কেটে শপিং করতে। এখানে জামা কাপড়ের দোকানের পাশাপাশি আছে নানান রকমের ঘর সাজানোর জিনিসের দোকান, ব্যাগ ও সুভিনিয়ার শপ। চাইলে এখান থেকে প্রিয় মানুষদের জন্য কিনে নিতে পারেন কিছু জিনিসপত্র। আমরাও এখান থেকে অনেক কিছু কিনেছিলাম। এখানে দরদাম করারও সুযোগ রয়েছে। শপিং এর পরে মন চাইলে ঘুরে আসতে পারেন বিচ থেকেও। রাতে হোটেলে ফিরে ডিনার করে শুয়ে পড়ুন।
ষষ্ঠ দিন অর্থাৎ ট্রিপের শেষ দিন। এই দিন আপনারা যারা অমরাবতী এক্সপ্রেসে করে কলকাতা ফিরবেন তারা আর্লি মর্নিং চেক আউট করে ভাস্কো দা গামা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। আর আমাদের মতো আপনারা যারা বিকেলের ফ্লাইট ধরে কলকাতা ফিরবেন তারা এই দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে ঘুরে নিতে পারেন আরও কিছু সি বিচ, যেমন আশবিন বিচ ও আরাম্বল বিচ। অথবা আমাদের মতো বিচে রিল্যাক্সও করতে পারেন। বিচের শ্যাকে বসে বেশ অনেকটা সময় ধরে সমুদ্রকে মন ভরে উপভোগ করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আর ফ্রেশ হয়ে চেক আউট করে আমরা রওনা দিলাম ডাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবার আসি খরচের ব্যাপারে। ট্যুর পিকার্সের বিভিন্ন রকমের প্যাকেজ আছে, আর তার সাথেই আছে কাস্টমাইজড প্যাকেজের ব্যবস্থা। আপনারা যেভাবে ঘুরতে চান, যতজন মিলে ঘুরতে চান, সেরকম কিছু প্যাকেজের ডিটেলস দিলাম স্ক্রিনে। 5 রাত 6 দিনের এই গোয়া ট্রিপটা আমাদের কাছে সারা জীবন মনে রাখার মতো ছিল। ট্যুর পিকার্সের সঙ্গে একদম হ্যাসেল ফ্রি আর সুন্দরভাবে এই ট্যুরটি আমরা করেছিলাম। আপনারাও যদি আমাদের মতো নিশ্চিন্তভাবে আর কোনো ঝঞ্ঝাট ছাড়াই গোয়া ঘুরতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ট্যুর পিকার্সের সঙ্গে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।